নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 11 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও, প্লেলিস্টে গিয়ে চেক করে নিও, প্রত্যেকটা ক্লাস পরপর পেয়ে যাবে। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা, অ্যালুমিনিয়ামের কুচি, পলিথিনের কুচি, না পেনের রিফিলের টুকরো? মাটির একটি স্বাভাবিক উপাদান হলো কি হবে? গাছের পাতা। দেখো এখানে ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখতে বলছে, আমি এখানে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে উত্তরটা কি হবে? গাছের পাতা। চা গাছ দেখা যায় শুশুনিয়া, জয়চন্ডী, কোড়ো, না দার্জিলিং এর পাহাড়ে? দার্জিলিং এর পাহাড়ে চা গাছ দেখা যায়। যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, না কোনোটাই না? দোআঁশ মাটি জলে গুললে ভালো করে থিতায় না। চাষের কাজে ব্যবহার করা হয় কুকুর, বিড়াল, বাইসন, না গরু? চাষের কাজে ব্যবহার করা হয় গরু। রসিক বিল অবস্থিত হাওড়ায়, কোচবিহারে, পুরুলিয়ায়, না কলকাতায়? রসিক বিল অবস্থিত কোচবিহারে। মাস্টারদা নামে পরিচিত ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সূর্য সেন, না বিনয় বাদল দীনেশ? মাস্টারদা নামে পরিচিত কি? সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। দুইয়ের প্রশ্নটি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? আমরা সকলেই জানি, এটা আগেও পড়িয়ে দিয়েছি, ডক্টর বি আর আম্বেদকর। তাহলে এখানটা লিখে দিতে হবে ডক্টর বি আর আম্বেদকর। আ ময় বয়ে একা, দ ক র। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে, তাহলে বুঝতে পারবে। ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। শিঙি মাগুর কোন ধরনের মাছ? শিঙি মাগুর জিওল মাছ। এখানটা আমি লিখে দিচ্ছি জিওল মাছ, শিঙি মাগুর জিওল মাছ। সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন? রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন। রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা জরুরি। তবে চন্দ্রবিন্দু হর্ষ, তো তুঁত গাছের চাষ করা জরুরি। কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিং এর চা। দার্জিলিং এর। প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন? ভগিনী নিবেদিতা। প্লেগ রোগীদের সেবা করেছিলেন ভগিনী নিবেদিতা। তারপরে তিনি প্রশ্নটি বলেছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ছটে আমি 7টি লিখে দেখিয়ে দেবো, পরপর দেখে নাও। তিনের একের প্রশ্নটি বলেছে হারভেস্টিং কি? হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। হারভেস্টিং কি লিখেছে দেখো, ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা হয়, এই সব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। তারপরে বলেছে দেখো, হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। তার নাম হলো হারভেস্টার। আমি এখানটাতেই লিখে দিচ্ছি হারভেস্টার। হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম হলো হারভেস্টার। তিনে দুইয়ের প্রশ্নটি বলেছে ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। দেখো লিখেছি, পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়।
তারপরে তিনের প্রশ্নটি বলেছে প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। দেখো লিখেছি দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ, যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানার কাজ করতে ব্যবহার করে। কাঠ, মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। তারপরে তিনি চারের প্রশ্নটা বলেছি লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো। দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার উপায়: এক, কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। দুই, লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে। তিন, লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। চার, লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। তারপরে বলেছে দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। আমি এখানে লিখে দিচ্ছি বোয়াল মাছ, বোয়াল, আর লিখবো ন্যাদোস। অনেক মাছই আছে, লুপ্তপ্রায় দুটো বলেছে তাই দুটো লিখলাম, বোয়াল আর ন্যাদোস। তিনি পাঁচের প্রশ্নটি বলেছে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি, কেন আমরা এই দিনটি পালন করি। দেখো লিখেছি আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে 26শে জানুয়ারি তারিখটি পালন করি। সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমন ভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট করে নেবে এবং বাড়িতে সকলে মন দিয়ে পড়বে। তারপরে তিনি 6এর প্রশ্নটি বলেছে মাটির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি আর বোদ মাটি বা হিউমাস। এবার এঁটেল মাটি, যে মাটিতে কাদা কোনার ভাগ সবচেয়ে বেশি থাকে, বালি কোনা থাকে না এবং কাদার কোনাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয়, তাকে এঁটেল মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। তারপরে বেলে মাটি, যে মাটিতে বালির দানা বেশি থাকে কিন্তু কাদার কোনা খুব কম থাকে, তাকে বেলে মাটি বলে। বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। তারপরে দোআঁশ মাটি, এই মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে, তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি। এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। তারপরে বোদ মাটি বা হিউমাস, যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে, তাকে বোদ মাটি বা হিউমাস বলে। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। তারপরে তিনি 7এর প্রশ্নটি বলেছে তিতুমির কে? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? প্রথম প্রশ্নটি তিতুমির কে? তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্নটির উত্তর তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাহলে দেখো তোমাদের 11 নম্বর স্কুলটির প্রত্যেকটি প্রশ্ন এক এক করে আমি আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।